অনন্য রহস্যময় ও রোমাঞ্চকর গল্প। ক্লিকবেইট শুরু। গতকাল সন্ধ্যায় হঠাৎ লোডশেডিং হল। ছেলে তাড়াতাড়ি কয়েকটা মোমবাতি জ্বালিয়ে আনল। আমরা দুজনে বসার ঘরে বসলাম। মোমবাতির কোমল আলো পুরো ঘর একটা রোমান্টিক পরিবেশ পেয়ে গেল। আমি খেয়াল করলাম ছেলে একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি দেখিস? সে বলল, মা, এই মোমবাতির আলো তোমাকে দেখাচ্ছে যেন একজন পরী। আমি হেসে বললাম, কি যে বলিস? কিন্তু সে গম্ভীর হয়ে আমার কাছে এসে বসল। মোমবাতির ঢেউখেলানো আলো তার মুখ দেখা যাচ্ছিল। সে বলল, মা, তুমি জানো না এই আলো তোমার সৌন্দর্যকে কতটা বাড়িয়ে তুলেছে? আমি লজ্জা পেয়ে মুখ নিচু করলাম। সে আমার চিবুক তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, এই মোমবাতির মতোই তুমি আমার অন্ধকার জীবনে আলো এনেছ। কিন্তু এখন আমি চাই তুমি আমার স্ত্রী হয়ে সেই আলো আরও উজ্জ্বল করো। সতর্কতা বার্তা। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পরিচিতি। হ্যালো বন্ধুরা, আমার নাম রিনা আক্তার। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম করিম আক্তার, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাফি আর তনিমা। রাফি ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তনিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। মূল গল্প। এই ঘটনা গত বছরের জুন মাসের। আমাদের এলাকায় তখন প্রচণ্ড গরম পড়েছিল। তার উপর প্রায় প্রতিদিনই লোডশেডিং হতো। সেদিন ছিল শুক্রবার। করিম অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছিল। তনিমা বান্ধবীদের সাথে বেড়াতে গেছে। রাফি বিকেলে ক্রিকেট খেলতে গিয়েছিল। সন্ধ্যা ৬:৩০টার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি রান্নাঘরে খোঁজ করে দেখি মোমবাতি নেই। রাফি ফিরে এসে বলল, মা, দোকান থেকে মোমবাতি কিনে আনি? আমি বললাম, হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আয়। রাফি দোকান থেকে কয়েকটা সুগন্ধি মোমবাতি কিনে আন। সেগুলো জ্বালানোর পর পুরো ঘরে একটা মধুর গন্ধ ছড়িয়ে গেল। আমি আর রাফি বসার ঘরে বসে গল্প করতে লাগলাম। মা, তুমি জানো আজ ক্রিকেট খেলায় কি হয়েছিল? রাফি উৎসাহ নিয়ে বলতে শুরু করল। আমি বললাম, কি হয়েছিল? সে বলল, আমি ৫০ রান করেছি। সবাই বলেছে আমি খুব ভালো খেলি। আমি গর্বিত হয়ে বললাম, বাহ, তুই তো দিন দিন ভালো খেলোয়াড় হয়ে উঠছিস। কি? রাফি খুশি হয়ে বলল, মা, তুমি আমার সাফল্যে এত খুশি হও দেখে আমার আরও ভালো করতে ইচ্ছে করে। কি? মোমবাতির আলো রাফির মুখটা দেখাচ্ছিল খুব সুন্দর। আমি বললাম, তুই কত বড় হয়ে গেছিস? রাফি হঠাৎ গম্ভীর হয়ে বলল, মা, আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। এখনও আমার সেই ভাবনা পাল্টায়নি। গি আমি একটু অবাক হয়ে বললাম, কি যে বলিস? রাফি বলল, না মা, আমি সত্যি কথা বলছি। এই মোমবাতির আলোতে তোমাকে আরও সুন্দর দেখাচ্ছে। আমি লজ্জা পেয়ে বললাম, এসব কি বলছিস তুই? রাফি আমার পাশে এসে বসল। সে বলল, মা, তুমি শুধু সুন্দর নও, তুমি খুব ভালো মানুষও। তুমি আমাদের জন্য কত কিছু করো। আমি যখন অসুস্থ হই তুমি সারারাত জেগে আমার সেবা করো। আমার চোখে পানি এসে গেল। বললাম, এটাই তো মায়ের দায়িত্ব। রাফি বলল, কিন্তু মা, তুমি যেভাবে ভালোবাসো সেরকম ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। তুমি আমার জীবনের আলো। হঠাৎ করিম ঘরে ঢুকল। সে বলল, কি কথা হচ্ছে এখানে? আমি বললাম, রাফি আমার প্রশংসা করছিল। করিম হেসে বলল, তোমার মায়ের প্রশংসা করা ঠিকই আছে। তিনি সত্যিই প্রশংসার যোগ্য। রাফি বলল, বাবা, মা আমার অনুপ্রেরণা। আমি যখন হতাশ হই মার কথা মনে করলেই সাহস পেয়ে যাই। করিম বলল, তোমার মা আমার জীবনেও এরকমই। আমি তাকে বিয়ে করার পর থেকে আমার জীবন পাল্টে গেছে। তখনই তনিমা ফিরে এল। সে ঘরে ঢুকে বলল, ওয়াও, এত সুন্দর পরিবেশ। আমরা সবাই হেসে উঠলাম। তনিমা বলল, আমিও এই মোমবাতির আলো বসতে চাই। আমরা সবাই একসাথে বসে গল্প করতে লাগলাম। রাফি বলল, মা, আমি একটা কথা বলবো। আমি বললাম, বল। সে বলল, আমি ভবিষ্যতে যাকে বিয়ে করব তার মধ্যে তোমার মতো গুণ খুঁজব। তনিমা বলল, আমিও মায়ের মতো হতে চাই। মা, তুমি আমাকে রান্না শেখাবে? আমি বললাম, অবশ্যই। তুমি যখন চাইবে। করিম বলল, আমরা সবাই খুব ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। রাফি আবার বলল, মা, আজ আমার মনে হচ্ছে আমি তোমাকে নতুন করে চিনলাম। এই মোমবাতির আলো তোমার ব্যক্তিত্বটা আরও উজ্জ্বল দেখাচ্ছে। আমি বললাম, তুই কবি হয়ে যাচ্ছিস নাকি? সবাই হেসে উঠল।
তনিমা বলল, ভাইজা ঠিকই বলেছে। মা, তুমি সত্যিই খুব সুন্দর। কি করিম বলল, তোমাদের মায়ের সৌন্দর্য শুধু বাহিরে নয়, ভিতরেও। রাফি বলল, মা, আমি প্রতিদিন তোমার কাছ থেকে কিছু না কিছু শিখি। তুমি আমাদের পরিবারের কেন্দ্রবিন্দু। আমি আবেগাপ্লুত হয়ে বললাম, তোরা সবাই আমার জীবনের অর্থ। হঠাৎ বিদ্যুৎ এসে গেল। কিন্তু আমরা মোমবাতি নেভালাম না। করিম বলল, আজ রাতে এই মোমবাতির আলোতেই ডিনার করি। সবাই রাজি হয়ে গেল। সেই রাতে আমরা অনেক কথা বললাম। রাফি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলল। তনিমা তার স্কুলের গল্প করল। করিম অফিসের কথা বলল। আর আমি সবার কথা শুনে আনন্দিত হলাম। রাফি বলল, মা, আজকের এই রাতটা আমি কোনোদিন ভুলব না। তনিমা বলল, আমিও না। করিম বলল, আমাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হল। আমি বললাম, আমিও খুব খুশি। তোরা সবাই আমার কাছে থেকে আমার জীবন পূর্ণ করে দিয়েছিস। রাফি বলল, মা, তুমি আমাদের প্রেরণা। তোমার মতো একজন মা পাওয়া বড় ভাগ্যের বিষয়। এভাবে সেই রাত কেটে গেল। সেদিন থেকে আমাদের পরিবারে একটা নতুন ঐতিহ্য শুরু হল। প্রতি সপ্তাহে একদিন আমরা মোমবাতি জ্বালিয়ে একসাথে সময় কাটাতাম। এটা আমাদের পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে তুলল। রাফি এখন আরও বেশি সময় বাড়িতে কাটায়। সে বলে, মায়ের সাথে সময় কাটানোই সবচেয়ে ভালো লাগে। তনিমাও আমার আরও কাছে এসেছে। সে আমার কাছ থেকে বিভিন্ন কাজ শিখতে চায়। করিম প্রায়ই বলে, আমাদের পরিবারে ভালোবাসার কমতি নেই। আর আমি ভাবি, এই ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমাদের এই মোমবাতির রাত থেকে একটি রহস্যময় ঘটনার সূচনা হল। পরের দিন সকালে রাফি আমাকে বলল, মা, গতরাতে আমার একটা স্বপ্ন হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কেমন স্বপ্ন? সে বলল, আমি দেখেছি আমাদের বাড়িতে একটা গুপ্তধন লুকানো আছে। তনিমা শুনে উৎসাহিত হয়ে বলল, সত্যি? কোথায়? রাফি বলল, স্বপ্নে দেখেছি আমাদের পুরানো আলমারির পেছনে একটা গোপন জায়গা আছে। করিম হেসে বলল, স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু আমার কৌতূহল জেগেছিল। সেদিন বিকেলে আমি আর রাফি মিলে পুরানো আলমারিটা সরানোর চেষ্টা করলাম। আলমারিটা অনেক ভারী ছিল। করিম এসে সাহায্য করল। আলমারি সরানোর পর আমরা দেখি দেয়ালে একটা ছোট্ট ফাটল আছে। রাফি উৎসাহিত হয়ে বলল, মা, দেখো, সত্যিই কিছু একটা আছে। আমি টর্চ নিয়ে ফাটলের ভিতর দেখলাম। সেখানে একটা পুরানো কাপড়ে মোড়ানো কিছু একটা আছে। আমার হাত কাঁপছিল। সেই কাপড়ের পুটলিটা বের করে খুলে দেখি ভিতরে কয়েকটা পুরানো চিঠি আর একটা ছোট্ট সোনার লকেট আছে। চিঠিগুলো আমাদের দাদুর লেখা। তিনি লিখেছিলেন আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে। চিঠি পড়ে জানলাম আমাদের পরিবারের একটা গোপন ইতিহাস আছে। আমাদের প্রপিতামহ একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই লকেটটা তার স্ত্রীর ছিল, আমাদের প্রপিতামহী। রাফি আবেগে গলা কাঁপিয়ে বলল, মা, আমাদের পরিবারের এত গৌরবময় ইতিহাস ছিল। তনিমা বলল, আমরা বীরের সন্তান। করিম বলল, এই চিঠিগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। চিঠির মধ্যে আরও লেখা ছিল যে, আমাদের পূর্বপুরুষরা সবসময় পরিবারের ভালোবাসাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তারা বিশ্বাস করতেন পারিবারিক বন্ধনই মানুষের সবচেয়ে বড় শক্তি। আমি চিঠি পড়তে পড়তে কাঁদতে শুরু করলাম। রাফি আমার কাঁধে হাত রেখে বলল, মা, তুমি কাঁদছ কেন? আমি বললাম, আমি গর্বে কাঁদছি। আমাদের পূর্বপুরুষরা কত মহান ছিলেন। করিম বলল, আমাদের সন্তানদের এই গৌরবময় ইতিহাস সম্পর্কে জানানো দরকার। তনিমা বলল, আমি স্কুলে আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে একটা প্রজেক্ট করব। রাফি বলল, আমিও ইউনিভার্সিটিতে এই ইতিহাস নিয়ে কাজ করব। সেদিন রাতে আমরা আবার মোমবাতি জ্বালিয়ে বসলাম। রাফি বলল, মা, গতকাল যখন তুমি বলেছিলে আমি তোমার জীবনের আলো, আজ আমি বুঝেছি আমাদের পূর্বপুরুষদের ভালোবাসাও আমাদের জীবনে আলো হয়ে আছে। আমি বললাম, হ্যাঁ বেটা, আমাদের পরিবারের ভালোবাসা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। তনিমা বলল, আমিও আমার সন্তানদের এই ভালোবাসা দেব। করিম বলল, আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখব। পরের কয়েকদিন আমরা সেই পুরানো চিঠিগুলো নিয়ে গবেষণা করলাম। আমাদের এলাকার একজন ইতিহাসবিদ এসে চিঠিগুলো দেখলেন। তিনি বললেন, এগুলো খুবই মূল্যবান ঐতিহাসিক দলিল। রাফি তার কলেজের প্রফেসরদের কাছে এই চিঠিগুলো নিয়ে গেল। তারা বললেন, তোমাদের পরিবারের ইতিহাস খুবই গর্বের। তনিমাও তার ক্লাসে এই গল্প বলল। সবাই অবাক হয়ে শুনল। একদিন রাফি বলল, মা, আমি একটা কথা বলবো। আমি বললাম, বল বেটা। সে বলল, আমি ভাবছি আমাদের পরিবারের এই ইতিহাস নিয়ে একটা বই লিখব। আমি খুশি হয়ে বললাম, খুব ভালো কথা। করিম বলল, আমিও সাহায্য করব।
আমরা আমাদের এলাকার অন্যান্য পুরানো পরিবারগুলোর সাথে কথা বলব। তনিমা বলল, আমি ছবি আঁকব। এভাবে আমাদের পরিবারে একটা নতুন উৎসাহ সৃষ্টি হল। সেই সোনার লকেটটা আমি গলায় পরলাম। রাফি বলল, মা, এই লকেট তোমার গলায় খুব মানিয়েছে। আমি বললাম, এটা শুধু গহনা নয়, এটা আমাদের পূর্বপুরুষদের ভালোবাসার নিদর্শন গো। একদিন সন্ধ্যায় আমরা যখন আবার মোমবাতির আলো বসেছি, তখন রাফি বলল, মা, সেই দিন যখন আমি বলেছিলাম তুমি আমার জীবনে আলো এনেছ, আজ আমি বুঝতে পারছি সেটা আসলে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ গো। আমি বললাম, হ্যাঁ বেটা, আমাদের পরিবারের ভালোবাসা একটা ধারাবাহিকতা। তনিমা বলল, আমিও এই ধারা অব্যাহত রাখব। করিম বলল, আমাদের সন্তানরা আমাদের গর্ব। সেদিন রাতে আমার স্বপ্নে দেখলাম আমাদের প্রপিতামহী আমাকে আশীর্বাদ করছেন। তিনি বলছেন, তোমার পরিবারের ভালোবাসা আমাদের আত্মাকে শান্তি দিয়েছে। আমি স্বপ্নে কাঁদতে শুরু করলাম। পরদিন সকালে আমি সবাইকে স্বপ্নের কথা বললাম। রাফি বলল, মা, আমার বিশ্বাস তুমি সত্যিই প্রপিতামহীর আশীর্বাদ পেয়েছ। তনিমা বলল, আমাদের পরিবার আসলেই পবিত্র। করিম বলল, আমরা আমাদের সন্তানদের এই পবিত্রতা শেখাব গু। এভাবে মাস খানেক কেটে গেল। আমাদের পরিবারের মধ্যে নতুন এক স্পিরিট তৈরি হয়েছে। আমরা প্রতিদিন একসাথে সময় কাটাই, একে অপরের প্রতি আরও যত্নবান হয়েছি। রাফি এখন প্রায়ই বলে, মা, তোমার কাছ থেকে আমি শুধু ভালোবাসাই পাইনি, আমি একটা সম্পূর্ণ জীবন দর্শন পেয়েছি। আমি বলি, এটাই আমাদের পারিবারিক ঐতিহ্য। তনিমা এখন আরও বেশি পড়াশোনায় মনোযোগী হয়েছে। সে বলে, আমি আমাদের পরিবারের নাম উজ্জ্বল করব। করিম বলে, আমাদের সন্তানরা আমাদের স্বপ্ন পূরণ করবে গু। একদিন রাফি বলল, মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জিজ্ঞেস করলাম, কি সিদ্ধান্ত? সে বলল, আমি আমাদের পূর্বপুরুষদের মতো দেশের সেবা করব। আমি সিভিল সার্ভিসে যাব। আমি গর্বে বুক ভরে গেল। বললাম, তুই আমাদের সবার গর্ব। করিম বলল, আমি তোমার পাশে আছি। তনিমা বলল, আমিও ডাক্তার হয়ে মানুষের সেবা করব। এভাবে আমাদের সেই মোমবাতির রাত থেকে শুরু হওয়া যাত্রা আমাদের পরিবারকে একটা নতুন দিকে নিয়ে গেল। আমরা শুধু একটা পরিবার নই, আমরা একটা উদ্দেশ্যে একসাথে থাকা মানুষ। রাফি এখন প্রতিদিন সকালে আমাকে বলে, মা, তুমি আমার অনুপ্রেরণা। আমি বলি, তুইও আমার গর্ব। তনিমা বলে, আমাদের পরিবারটা পারফেক্ট। করিম বলে, আমরা আমাদের সন্তানদের জন্য একটা আদর্শ উদাহরণ গু। আজ যখন আমি এই গল্প বলছি, তখনও আমার গলায় সেই সোনার লকেটটা আছে। এটা আমাকে মনে করিয়ে দেয় যে ভালোবাসা আর পারিবারিক বন্ধনই জীবনের সবচেয়ে বড় সম্পদ। রাফি এখন তার বন্ধুদের বলে, আমার মা পৃথিবীর সেরা মা। তনিমা তার সহপাঠীদের বলে, আমাদের পরিবার খুবই স্পেশাল। আর করিম তার সহকর্মীদের বলে, পারিবারিক ভালোবাসাই সফলতার চাবিকাঠি। এভাবেই আমাদের সেই মোমবাতির আলো শুরু হওয়া কথোপকথন আমাদের জীবনে একটা বিপ্লব এনে দিল। আমরা একে অপরকে আরও গভীরভাবে বুঝতে পারলাম, আমাদের পূর্বপুরুষদের সাথে সংযোগ স্থাপন করলাম। শেষ। এই ছিল আমাদের পরিবারের একটি অসাধারণ অভিজ্ঞতা। একটি সাধারণ লোডশেডিং থেকে শুরু হয়ে আমাদের পারিবারিক ইতিহাস আবিষ্কার পর্যন্ত এই যাত্রা। কখনো কখনো ছোট ঘটনাগুলোই আমাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। মোমবাতির আলো শুধু অন্ধকার দূর করে না, আমাদের হৃদয়ের গভীরে লুকানো ভালোবাসাও উজ্জ্বল করে তোলে। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি।
সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এল। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এল। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল।
আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনো সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগু। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মোক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। 11ম অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল।
নাম রাখো রূপা। ছোট্ট ফুটফুটে ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলেমেয়ে পরিচিত হয়েছিল। দাদ শ্রদ্ধায় পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম গ। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি গ। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লালকমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে গ। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা গ। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে গু। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনির মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল।
কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব গু। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে উ। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গু। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব উ। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে গি। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে কুশেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গি। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গু। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন উ। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই উ। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে গু। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব।
কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 20 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা-দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। 24 অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা 3তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন।
এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয় গু। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এল। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এল। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ গ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে গি। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম গু। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায় বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে গি। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এল।
তাকে সমাহিত করা হল গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। ৩০ অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে গু। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন ১৫ বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে গি। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন ৮০ পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম গ। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না গি। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে গি। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া গু। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে গ। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন, স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।